হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো এবং শিখো এর সাথে আছো। আজকের পর্বে আমরা এসএসসি হায়ার ম্যাথের নতুন একটি চ্যাপ্টার বীজগাণিতিক রাশি শুরু করতে যাচ্ছি। অধ্যায়ের প্রথম পর্বে আমরা চলক, ধ্রুবক ও বহুপদী সম্পর্কে শিখব এবং মাত্রা ও সহগ সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করা যাক। ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম কোন সংখ্যার সাথে 3 যোগ করলে 8 হয়। তুমি এখন এই কোন সংখ্যার পরিবর্তে x ধরে নিতে পারো। 3 যোগ করতে বলায় +3 লিখবে, আর যেহেতু যোগ করলে 8 আসবে তাই সমান সমান 8 লিখলে। খেয়াল করলে দেখবে তুমি এখানে x এর পরিবর্তে y, z, p, q যে কোনো কিছু ব্যবহার করতে পারতে। আবার যোগ না করে বিয়োগ বা ভাগ করতে বলা হলে তখন এখানে বিয়োগ বা ভাগ চিহ্ন বসাতে। এমনকি দ্বিগুণ বলে দিলে এখানে x এর সাথে 2 গুণ আকারে বসাতে, কিংবা বর্গ বলে দিলে x এর উপর পাওয়ার বা ঘাত আকারে 2 বসাতে। অর্থাৎ এক বা একের বেশি সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে x, y অথবা z দিয়ে প্রকাশ করা যায়। তাদেরকে এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত বা মূলদ চিহ্নের সাহায্যে একসাথে করে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলে। যেমন এখানে সমান চিহ্নের দুই পাশের অংশগুলো আলাদা আলাদা রাশি, আর সমান চিহ্ন দিয়ে এভাবে রাশির মধ্যে সম্পর্ক দেখালে সেটি হয় বীজগাণিতিক সমীকরণ। ঠিক একইভাবে এই সবগুলো বীজগাণিতিক রাশি। একটি বীজগাণিতিক রাশিকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়, চলক ও ধ্রুবক। যেমন রাশিটির মধ্যে দেখো হাইলাইট করা অংশগুলোর মান ফিক্সড, এদের মান পরিবর্তন হবে না। এরকম যেসব রাশির মান সবসময় স্থির থাকে তাদেরকে ধ্রুবক বলা হয়। এখানে 3, 2 এবং 4 এর মান সবসময় স্থির, তাই এরা ধ্রুবক। আবার রাশিটির x, y এবং z এর মান কিন্তু আমরা জানি না। এর মান এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন বিভিন্ন সমীকরণে x এর মান প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন হচ্ছে। আর যেহেতু x, y এবং z রাশির মান শর্ত অনুসারে পরিবর্তিত হতে পারে, তাই এদেরকে চলক বলে। খেয়াল করো, এগুলো সব আলাদা আলাদা পদ। সবগুলো পদকে বিভিন্ন অপারেটরের সাহায্যে যুক্ত করলে তখন এদেরকে বহুপদী বলা যাবে। অর্থাৎ বহুপদী এমন একটি বীজগাণিতিক রাশি যেখানে এক বা একের বেশি পদ বা চলক থাকবে। বহুপদীর সাধারণ পদকে cx⁻p ধরা হয়, যেখানে c কে সহগ, x কে চলক এবং p কে ঘাত বলা হয়। যেমন এই পদের জন্য c এর মান 2, চলক x ও ঘাত হচ্ছে 6। এবার চলো মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ সম্পর্কে জেনে নিই। এই বহুপদী রাশিটির দিকে খেয়াল করো। রাশিটি দেখেই বুঝতে পারছো এটি x চলক বিশিষ্ট রাশি এবং এখানে x এর মান জানা নেই। এখন রাশিটির বিভিন্ন পদ খেয়াল করো এবং এদের মাত্রা বা ঘাত লক্ষ্য করো। একটু বলো তো কোন পদটির ঘাত বা মাত্রা সবচেয়ে বেশি? এক্স্যাক্টলি, x এর ঘাত বা মাত্রা 6, যা এখানে সবচেয়ে বেশি। সুতরাং এই বহুপদী রাশিটির মাত্রা হবে 6। আর যে পদটির মাত্রা সবচেয়ে বেশি তাকে বলা হয় মুখ্য পদ। তাই এই বীজগাণিতিক রাশির মুখ্য পদ হবে 2x⁶। আর মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তাহলে বলো তো এই পদটির মুখ্য সহগ কি হবে? সাধারণ পদটির সাথে তুলনা করলেই পেয়ে যাবে এর মুখ্য সহগ হবে 2। ধ্রুবক সম্পর্কে আমরা আগেই পড়েছি। ধ্রুবপদও অনেকটা একই। যে পদটির চলকের পাওয়ার 0 তাকে ধ্রুবপদ বলা হয়। খেয়াল করে দেখো, এখানে সব পদের সাথে চলক আছে, কিন্তু -5 এর সাথে কোনো চলক নেই। তাই -5 কে -5 × x⁻0 লিখতে পারি, কেননা এতে এর মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু এই পদটির চলকের পাওয়ার 0, তাই -5 হবে ধ্রুবপদ। এতক্ষণ পর্যন্ত সব বুঝলে তো? আবার আমরা শিখব 1, 2 এবং 3 চলকের বহুপদী নিয়ে। কোনো বহুপদীর যদি একটি চলক হয় এবং এদের সহগ ও মাত্রা থাকে, তবে একে এক চলকের বহুপদী বলা হয়। যেমন এই রাশিটিতে x ছাড়া অন্য কোনো চলক নেই এবং x এর সাথে মাত্রা এবং সহগ রয়েছে, তাই এটি এক চলকের বহুপদী। এক চলকের বহুপদীতে সাধারণ পদ ঠিক একটু আগে যেমন পড়েছি তেমনই হবে। এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ বের করার নিয়মও সাধারণ বহুপদীর মতোই হবে। এখন আসি দুই চলকের বহুপদীতে। লক্ষ্য করলে দেখবে এই বহুপদীতে দুইটি চলক আছে, x এবং y। এই দুইটি চলকের মান কিন্তু আমরা জানি না। এখানে x এবং y দুইটি ভিন্ন চলক বলে এদের দুই চলকের বহুপদী বলা হবে। রাশিটি ভালো করে দেখো, এখানে c × x⁻p × y⁻q আকারে আছে। দুই চলকের ক্ষেত্রে আমাদের সব সময় সব পদে চলক দুইটি বিবেচনা করতে হবে। যদি না থাকে তাহলে এভাবে চলক টু দি পাওয়ার 0 নিলেই হয়ে যাবে। এখানে c হচ্ছে সহগ, p ও q এর যোগফল হচ্ছে পদের মাত্রা, আর এখানে মুখ্য পদ হবে যার ঘাত সবচেয়ে বেশি তার মান।
আবার এই ঘাতের সর্বোচ্চ মানকে বহুপদীর মাত্রাও বলে। যেমন এই দুই চলক বিশিষ্ট বহুপদীর এই পদের পি ও কিউ এর মানের যোগফল সব থেকে বেশি, তাই এটি হবে মুখ্য পদ, আর এই বহুপদীর মাত্রা হবে 5। বুঝতেই পারছো, 3 চলক মানে 3টি চলক থাকবে এবং 3টি চলক একে অপর থেকে আলাদা হবে। 3 চলক বিশিষ্ট বহুপদীর পদগুলোকে সাধারণভাবে c ইন্টু এক্স টু দি পাওয়ার, p ইন্টু ওয়াই টু দি পাওয়ার, q ইন্টু জেড টু দি পাওয়ার r হিসেবে লেখা হয়। 2 চলকের মতো 3 চলকের ক্ষেত্রেও মাত্রা বের করতে এদের ঘাতগুলোর মানের যোগফল বের করতে হবে, আর সর্বোচ্চ মানের উপর নির্ভর করে বহুপদীর মাত্রা বের করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে চলক, ধ্রুবক ও বহুপদী নিয়ে শিখেছো। আগামী পর্বে দেখা হবে বহুপদীর গুণ এবং ভাগ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি চলক, ধ্রুবক এবং বিভিন্ন চলকের বহুপদী সম্পর্কে শিখেছো। আজকের পর্বে তুমি বহুপদীর গুণফল, ভাগসূত্র, সমতাকরণ এবং অবেগ নিয়ে শিখবে। চলো তাহলে শুরু করা যাক। বহুপদী কাকে বলে তুমি সেটা ভালো করেই জানো। ধরো এখান থেকে এক্স কিউবড নিয়ে এসে এর সাথে আরেকটি বহুপদী যোগ বা বিয়োগ করলে নতুন একটি বহুপদী আসে। একইভাবে এই দুইটি যদি গুণ করা হয় তাহলে দুইটির গুণফলের রেজাল্ট আসবে x টু দি পাওয়ার 5, যেখানে রেজাল্টটিও একটি বহুপদী। এভাবে যে কোনো বহুপদীর মধ্যে যদি গুণ করা হয় তাহলে এদের গুণফল সবসময় বহুপদী হবে। তাহলে বলো তো এই দুইটি রাশি গুণ করলে কি বহুপদী আসবে? এখানে x স্কয়ার প্লাস 2 কে p অফ x ধরি এবং x প্লাস 1 কে q অফ x ধরি। দুইটি রাশি গুণ করলে গুণফল পাই এরকম, অর্থাৎ একটি বহুপদী পাওয়া গেল। অতএব বলা যায় x চলকের দুইটি বহুপদীর গুণফল হবে আরেকটি x চলকের বহুপদী। তাহলে এর মাত্রা এবং মুখ্য সহগ কি হবে? সূত্র অনুযায়ী এর মাত্রা হবে p অফ x প্লাস q অফ x এর মাত্রা, আর মুখ্য সহগ হবে 1। আচ্ছা বলো তো, যদি গুণ না করে ভাগ করা হয় তখন ভাগফল আসবে শুধু x। এটিও একটি বহুপদী। তবে আমরা যদি উল্টিয়ে দেই তাহলে ভাগফলে x এর পাওয়ার -1 আসে, যা বহুপদী হওয়ার শর্ত মানে না। অতএব বলা যায় দুইটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। সুতরাং দুইটি বহুপদীর যোগ, বিয়োগ বা গুণ করলে রেজাল্ট বহুপদী হয়, কিন্তু ভাগ করলে রেজাল্ট বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। বীজগাণিতিক রাশির ভাগসূত্রের দিকে খেয়াল করো। এখানে q অফ x হবে ভাজক, p অফ x হলো ভাজ্য এবং এরা উভয়ই x চলকের বহুপদী। এদের অপারেশনের ফলে ভাগফল পাওয়া যাবে f অফ x এবং ভাগশেষ হবে r অফ x, যেখানে এই দুইটিও x এর বহুপদী। এই কারণে p অফ x এর মাত্রা q অফ x থেকে বড় বা সমান হতে হবে, নাইলে ভাগফল ইনভার্সে আসবে, যেটা বহুপদী হবে না। চলো সংখ্যা দিয়ে এই উদাহরণটি দেখি। এখানে ভাগের অপারেশন করলে ভাগফল আসে 1 এবং ভাগশেষ আসে 3, যেখানে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ কোনগুলো হবে তা তুমি অলরেডি জানো। খেয়াল করে দেখো, ভাগশেষ কিন্তু ভাজকের চেয়ে ছোট, যা সূত্রের 3 নং শর্ত মেনে চলে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যে ভাজ্য ইকুয়ালস টু হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অতএব p অফ x কে এভাবে লেখা যায়। একটু আগে দেখে আসা উদাহরণটি আবার দেখি। এখানে ভাগফল আসে x। খেয়াল করে দেখো, ভাগফলের মাত্রা ভাজ্য ও ভাজকের মাত্রার বিয়োগফলের সমান, অর্থাৎ সবগুলো শর্ত বোঝা হয়ে গেল, তাই না? এখন বাকি হচ্ছে মুখ্য সহগ। যদি f অফ x দুইটি বহুপদীর ভাগফল হয় তাহলে এর মুখ্য সহগ হবে এরকম। আচ্ছা, তুমি কি বলতে পারবে একজন ক্রিকেটার আর একজন ফুটবলারের মধ্যে কে বেশি ভালো খেলে? আসলে এভাবে তুলনা করা যায় না, কারণ একজন ক্রিকেটারের সাথে শুধুমাত্র একজন ক্রিকেটারেরই তুলনা করতে হবে। একইভাবে ফুটবলারের সাথে একজন ফুটবলারেরই তুলনা করা সম্ভব। এবার এই সমীকরণটি খেয়াল করো। এখানেও তুলনা করতে হলে বাম পাশের x স্কয়ারের সাথে ডান পাশের শুধুমাত্র x স্কয়ারেরই তুলনা করতে হবে, অন্য কিছুর সাথে তুলনা করা হবে না। একইভাবে দুই পাশের x এর তুলনা হবে এবং ধ্রুবপদের তুলনা হবে।
এই প্রসেসটি হলো সমতাকরণ। সুতরাং সমান বা অভেদ চিহ্নের দুই পাশের যে সকল পদের ঘাত ইকুয়াল তাদের সহগও ইকুয়াল। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে অভেদ মানে কি? লক্ষ্য করো, x - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু এরকম হবে, আমরা সবাই জানি। এখানে x এর মান যদি 7 হয় তাহলে দুই পাশ সমান হয়। এভাবে x এর মান 3, 9 বা যেটাই বসাই না কেন দুই পাশ অলওয়েজ সমান হয়। কিন্তু এই ক্ষেত্রে x এর যে কোনো মান বসালে দুই পাশ সমান হবে না, শুধুমাত্র x = 3 এবং 7 এর জন্যই দুই পাশ সমান হবে। অর্থাৎ বাম পাশের উদাহরণে x এর মানের জন্য কোনো পার্থক্য বা ভেদ নেই, এই কারণে এটি অভেদ, আর ডান পাশেরটি অভেদ নয়। অর্থাৎ দুইটি বহুপদীর সকল চলকের সকল মানের জন্য বহুপদী দুটি সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়। p of x আর q of x বহুপদী দুইটি অভেদ হলে এদের মাঝে এই চিহ্ন দিয়ে অভেদ বোঝানো হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা বহুপদী এর ভাগফল, গুণফল, অভেদ এবং সমতা সূত্র কি তা জানতে পারলাম। আগামী পর্বে আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে পড়ব। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে আমরা বহুপদীর ভাগের সূত্র, সমতা ও অভেদ নিয়ে জেনেছি। আজকের পর্বে ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তুমি নিশ্চয়ই এরকম ইকুয়েশনের সলিউশন বের করা শিখেছো। স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলে তুমি এরকম দুটি ফ্যাক্টর বা উৎপাদকের গুণফল 0 পাবে। তাহলে বলা যায় এদের মধ্যে যে কোনোটি 0 হতে পারে। এখান থেকে তুমি সমীকরণটির দুইটি সমাধান পাবে, 2 আর 3। যেহেতু 2 এই সমীকরণের একটি সমাধান, তাই এই সমীকরণের লেফট সাইডে x এর জায়গায় 2 বসালে রাশিটির মান 0 হচ্ছে, যা সমীকরণের রাইট সাইডের সমান। আবার x এর জায়গায় 3 বসালেও সমীকরণটির ডান পাশ ও বাম পাশ সমান হচ্ছে। খেয়াল করে দেখো, বাম পাশের এই রাশিকে তুমি ফাংশন f of x হিসেবে ধরতে পারো। তবে ফাংশনটি পলিনোমিয়াল বা বহুপদী রাশি হওয়ায় সাধারণত f of x না লিখে p of x লেখা হয়ে থাকে। তাহলে তুমি বলতে পারো p of 2 is equal to 0. Similarly, p of 3 is equal to 0 হয়। চলো এখানে কিছু বিষয় পয়েন্ট আউট করি। লেফট সাইডে থাকা এই বহুপদীটির উৎপাদক দুটি হচ্ছে x - 2 আর x - 3, আর এই দুইটিকে 0 ধরে পাওয়া x এর ভ্যালুগুলো বহুপদীটিতে বসালে সেটার মান 0 হয়। নিচের দুইটি লাইন রিভার্স অর্ডারে লিখলে আমরা বলতে পারি x এর মান 2 অথবা 3 বসালে বহুপদীটির মান হয় 0, আর x - 2 এবং x - 3 হচ্ছে বহুপদীটির উৎপাদক। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি, যদি p of x বহুপদীটিতে x এর মান a বসালে যদি p of a is equal to 0 হয়, তাহলে x - a হচ্ছে p of x এর একটি উৎপাদক। এই কথাগুলোকে সাজিয়ে লিখলেই তুমি পেয়ে যাচ্ছ বহুপদী রাশির উৎপাদক উপপাদ্য। আর x - a উৎপাদক হলে p of a equal to 0 হওয়াকে বলা হয় উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্য দুইটি খাতায় নোট করে ফেলো। আচ্ছা, তুমি কি খেয়াল করেছো, আগের ম্যাথ প্রবলেমে সবকিছু বামে রেখে আর ডান সাইডে 0 রেখে আমরা ক্যালকুলেশন করেছিলাম। 0 এর জায়গায় 2 হলে এভাবে কিন্তু ক্যালকুলেশন হতো না। সেক্ষেত্রেও আমরা ডান পাশে 0 বানানোর জন্য দুই সাইড থেকেই 2 বিয়োগ করব, আর তারপর বাম পাশে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে লেখা যায় x - 4 ইন্টু x - 1। এই লাইন থেকে তুমি x এর দুইটি মান পাবে, 1 এবং 4। তার মানে বাম পাশের এই বহুপদীটিতে 1 অথবা 4 বসালে তার মান দাঁড়ায় 2। খেয়াল করে দেখো, দুই সাইড থেকে এই 2 বিয়োগ করেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। অর্থাৎ বহুপদীটিকে উৎপাদকে বিশ্লেষণের সময় x - 4 ইন্টু x - 1 লেখা হলে শেষে +2 লিখতে হয়। খেয়াল করে দেখো, এই লাইনটি দেখতে ভাগের সূত্রের এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে। এখানে p of x কে ভাজ্য ধরে তুমি যদি x - 1 কে ভাজক ধরো, তাহলে x - 4 হবে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। চলো আমরা এই বহুপদীটিকে x - 1 দিয়ে ভাগ করে
ভেরিফাই করে নিই যে আমাদের ভাগশেষ সত্যি সত্যি 2 আসে কিনা। ছোটবেলায় বীজগণিতের ভাগের নিয়ম কাজে লাগিয়ে ভাগ করে দেখো, ভাগশেষ এসেছে 2। একটু আগেই ক্যালকুলেট করে রেখেছি, এই 2ই কিন্তু পি অফ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুপদীটিকে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ দাঁড়াচ্ছে পি অফ 1। একইভাবে বহুপদীটিকে x-4 দিয়ে ভাগ করলে ভাগশেষ দাঁড়াচ্ছে পি অফ 4। তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে কোনো বহুপদীকে x-a দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে পি অফ a। এটাকেই ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম বলা হয়। আর উৎপাদক উপপাদ্যে আগেই শিখে এসেছি, এই ভাগশেষ শূন্য হলে আমরা x-a কে বলতে পারি বহুপদীটির একটি উৎপাদক। চলো খুব দ্রুত এই ম্যাথ প্রবলেমটি সলভ করে ফেলি। ধরা যাক এই বহুপদীটি হচ্ছে p অফ x। এখানে x-3 যদি p অফ x এর একটি উৎপাদক হয়, তাহলে এটি দিয়ে p অফ x কে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে হবে। আর তুমি মাত্র শিখে আসা ভাগশেষ উপপাদ্য থেকে বলতে পারো x-3 দিয়ে বহুপদীটিকে ভাগ করলে ভাগশেষ হবে p অফ 3। তাহলে বহুপদীটিতে x এর জায়গায় 3 বসিয়ে রাখো, p অফ 3 ইজ ইকুয়াল টু হয় 0। তার মানে ভাগশেষ হচ্ছে 0। আর তাই বলা যায় x-3 হচ্ছে এই বহুপদীটির একটি উৎপাদক। তাহলে আজকের পর্বে তুমি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য ও উৎপাদকের বিপরীত উপপাদ্য নিয়ে শিখেছ। আগামী পর্বে তুমি বহুপদী রাশির ক্যাটাগরি সম্পর্কে জানবে। হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম বীজগাণিতিক রাশির অধ্যায়ের আরেকটি টপিক নিয়ে। গত পর্বে তুমি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য শিখেছিলে। আজকের পর্বে তুমি প্রতিসম ও চক্রক্রমিক রাশি নিয়ে শিখবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সমমাত্রিক বহুপদী নিয়ে জানবো। ধরি এই বহুপদীর রাশিটি দেয়া আছে। এটা সমমাত্রিক বহুপদী হবে কিনা তা প্রশ্ন করা হলো। সমমাত্রিক বহুপদীর সংজ্ঞাটি দেখলে বুঝতে পারবে যে কোনো বহুপদী তখনই সমমাত্রিক হবে যখন বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা একই হবে। এই বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা 2, অর্থাৎ সবগুলো পদের মাত্রা সেম, সুতরাং এটি একটি সমমাত্রিক বহুপদী। আচ্ছা, তাহলে কি বলতে পারবে এটা সমমাত্রিক বহুপদী কিনা? এখানে এই দুইটি পদের মাত্রা একই, কিন্তু দেখে মনে হচ্ছে মাঝখানের পদটির মাত্রা ভিন্ন, তাই না? তাহলে কি এটি সমমাত্রিক না? আসলে ব্যাপারটা এমন না। এখানে চিন্তা করতে হবে x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 1 এবং দুইটি যোগ করে আসে 2, অর্থাৎ এই বহুপদীর সবগুলো পদের মাত্রা 2, ফলে এটি একটি সমমাত্রিক বহুপদী। তাহলে বলতে পারবে এই বহুপদীটি কি সমমাত্রিক? এখানে দেখা যায় সবগুলো পদের মাত্রা 3, অর্থাৎ এটি একটি সমমাত্রিক বহুপদী। চলো এখন প্রতিসম রাশি কি তা জানি। প্রথমে রাশিটির সংজ্ঞা একবার দেখে নাও। কি কঠিন লাগছে? চলো উদাহরণের সাহায্যে সহজেই বুঝে নিই। বহুপদী রাশিটি 3 চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। এই রাশিটির দুইটি চলকের মান বিনিময় করি, অর্থাৎ x এর জায়গায় y এবং y এর জায়গায় x বসিয়ে দেখি। যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন তাকে প্রতিসম রাশি বলা হবে। সুতরাং এই রাশিটি প্রতিসম রাশি। চলো এটিকে প্রতিসম রাশি কিনা তা বের করে ফেলি। এখানে আমরা y এবং z এর স্থান পরিবর্তন করি। তাহলে রাশিটি হয় এরকম, অর্থাৎ অপরিবর্তিত থাকে। সুতরাং এটিও একটি প্রতিসম রাশি। তাহলে বলতে পারবে এটিও প্রতিসম রাশি কিনা? এখানে যদি আমরা দুইটি চলকের স্থান বিনিময় করি তাহলে এরা ভিন্ন রাশিতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটি প্রতিসম রাশি নয়। এখানে পদগুলোর সহগের ভিন্নতার কারণে প্রতিসম রাশি হয়নি। আশা করি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন চলো চক্রক্রমিক রাশি কি তা জেনে নেই। প্রতিসম রাশির ক্ষেত্রে দুইটি চলক পরিবর্তন করলেও রাশিটি যেমন অপরিবর্তিত থাকে, চক্রক্রমিক রাশিতে 3টি চলক পরিবর্তন করলেও রাশিটি অপরিবর্তিত থাকে। কিন্তু মনে রাখবে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে রাশিটি 3 পদ বিশিষ্ট রাশি হতে হবে। আসলে ব্যাপারটা এমন না। এখানে চিন্তা করতে হবে x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 1 এবং দুইটি যোগ। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি ও এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে একটি বেসিক ধারণা পেয়েছো। আজকের পর্বে তুমি উৎপাদকের বিশ্লেষণের কিছু ম্যাথ প্রবলেম সলভ করা শিখবে। চলো এই ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করা যাক। এরকম ম্যাথ থাকলে প্রথমে লক্ষ্য হবে এই তিনটির যে কোনো একটি টার্মকে ফিক্সড রাখা।
যাতে অন্য দুটি টার্মকে এই একটার মতো বানিয়ে কমন নেওয়া যায়। এখানে প্রথম টার্মকে ফিক্স রেখে বাকিগুলোকে গুণ করে দিলে এমন আসে। এখন এই চারটি টার্মকে এভাবে করে সাজাতে হবে যেন দুটি টার্ম থেকে কিছু কমন নিয়ে b - c বানানো যায়। এখন সাজিয়ে প্রথম দুটি থেকে a স্কয়ার কমন নিলে পাই b - c, আবার পরের দুইটি থেকে a কমন নিলে পাই b স্কয়ার - c স্কয়ার, যা সূত্রে ভেঙে পাই b + c ও b - c। তাহলে তিনটা টার্মে এখন b - c আছে, যা কমন নিলে হয় এরকম। এবার ভেতরের এই চারটি টার্মকে আবার সাজিয়ে নিতে হবে। এখন প্রতি দুটি টার্ম থেকে যথাক্রমে b ও a কমন নিলে ভেতরে c - a পাই। এখন c - a কমন নিলে এরকম আসে। এখন b - a কে অর্গানাইজ করতে সামনে মাইনাস কমন নিলে a - b পাওয়া যায়। এটাই এই চক্রক্রমিক রাশির নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। মনে রাখবে, চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণের কোনো পার্টিকুলার নিয়ম নেই এবং চক্রটা সবসময় এভাবে a থেকে b, b থেকে c, এরপর আবার ঘুরে c থেকে a তে আসে। তাই যদি অ্যান্সারে উল্টো চক্র যেমন b - a থাকে, তখন মাইনাস কমন নিয়ে এটাকে a - b বানাতে হবে। একইভাবে c - b এবং a - c এর জন্য প্রযোজ্য। আশা করি সব বুঝতে পেরেছো। এই ধরনের ম্যাথের কোনো ফিক্সড রুলস নেই, তাই বারবার প্র্যাকটিস করে বুঝতে হবে কি কমন নিলে ম্যাথ প্রবলেম সলভ করা ইজি হয়। চলো সেম নিয়মের সাথে এই প্রবলেমটি সলভ করি। এখানেও একটা টার্ম ফিক্সড রেখে বাকিগুলো ভেঙে দেই। এরপর সাজিয়ে নিলে কমন নিলে স্কয়ার্ড ও কিউবড এর দুইটি সূত্র পাওয়া যায়। এগুলো ভেঙে দিলে সব টার্ম থেকে a - b কমন নেওয়া যায়। এরপর কিছু দূর ক্যালকুলেশন করে আবার সাজিয়ে এভাবে b - c কমন নেওয়া যায়। এরপর রিমেইনিং টার্মগুলোকে আরেকভাবে সাজালে a - c কমন চলে আসে। দেখো a - c উল্টো চক্র হওয়ায় মাইনাস কমন নেওয়া হয়েছে। এটাই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। চলো এবার উৎপাদকের বিশ্লেষণের উৎপাদক উপপাদ্য নামের আরেকটি পদ্ধতি সম্পর্কে জানি। ম্যাথ প্রবলেমটি এই পদ্ধতিতে সমাধান করি। তুমি তো উৎপাদক উপপাদ্য সম্পর্কে আগেই জানো, ভুলে গেলে আরেকবার দেখে নাও। এখন এই রাশিটিকে a এর বহুপদী p অফ a ধরি। এখন a এর পরিবর্তে b বসালে মান আসে 0। তাই উৎপাদক উপপাদ্য অনুযায়ী বলা যায় a - b বহুপদীটির একটি উৎপাদক। এখন রাশিটি চক্রক্রমিক হওয়ায় b - c এবং c - a দুটোই এই রাশির উৎপাদক। প্রদত্ত রাশিটি 3 মাত্রার সমমাত্রিক এবং এর 3টি এক মাত্রার উৎপাদক পাওয়া গেছে। সুতরাং অন্য উৎপাদক যদি থাকে তা ধ্রুবক হবে, তাহলে প্রদত্ত রাশির মাত্রার সমতা রক্ষা হবে। কারণ তুমি জানো যে ধ্রুবক শূন্য মাত্রার, তাই ধ্রুবক ছাড়া এখানে অন্য কোনো মাত্রার উৎপাদক হতে পারে না। এখন 1 নং সমীকরণে এমন ভাবে a, b ও c এর মান বসাতে হবে যেন এখানে k এর মান 0 না হয়, কারণ k 0 হলে এই ম্যাথে কোনো আনসার আসেই না। আর এই মান বসানোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা ম্যাথ দেখে বুঝতে হবে কি কি মান বসালে এখানে k এর মান 0 হবে না। এখন a, b ও c এর মান বসিয়ে k এর মান পাই -1। k এর মান 1 নং সমীকরণে বসালে উৎপাদকের বিশ্লেষণের আনসার পাই এরকম, যা আগের পদ্ধতির সাথে মিলে গেছে। আবার এই ম্যাথ প্রবলেমটি দেখো, যেখানে ধ্রুবক দুইটি আসে আবার একটির মান 0 হয়। আগের মতোই এই রাশিকে a এর বহুপদী p অফ a ধরে a এর পরিবর্তে -b - c বসিয়ে মান 0 পাই। তাই কারণ k 0 হলে এই ম্যাথে কোনো আনসার আসেই না। আর এই মান বসানোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা ম্যাথ দেখে বুঝতে হবে কি কি মান বসালে এখানে k এর মান 0 হবে না। এখন a, b ও c এর মান বসিয়ে k এর মান পাই -1। k এর মান 1 নং সমীকরণে বসালে উৎপাদকের বিশ্লেষণের আনসার পাই এরকম, যা আগের পদ্ধতির সাথে মিলে গেছে। আবার এই ম্যাথ প্রবলেমটি দেখো, যেখানে ধ্রুবক দুইটি আসে আবার একটির মান 0 হয়। আগের মতোই এই রাশিকে a এর বহুপদী p অফ a ধরে a এর পরিবর্তে -b - c বসিয়ে মান 0 পাই। তাই a + b + c হবে একটি উৎপাদক। প্রদত্ত রাশিটি 3 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী এবং এর একটি এক মাত্রার উৎপাদক পাওয়া গেছে। তাই অপর উৎপাদক 2 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী হবে। এখন k ও m এর মান বের করতে হলে a, b ও c এর মান 2 ধাপে বসিয়ে এমন পাই। এখন k ও m এর মান বসিয়ে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ পাই। আশা করি দুইটি পদ্ধতি বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। আজ তুমি উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ প্রবলেম সলভ করা শিখেছো।
আগামী পর্বে একটি বিশেষ বীজগাণিতিক সূত্র ও সেই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করে শিখবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ প্রবলেম সলভ করার দুইটি মেথড শিখেছো। আজকের পর্বে তুমি একটি বিশেষ বীজগাণিতিক সূত্র ও সেই সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখবে। চলো শুরু করি বিশেষ বীজগাণিতিক সূত্র নিয়ে। স্ক্রিনে সূত্রটি দেখতে পাচ্ছ। সূত্রটির ডিরাইভেশন চলো শিখে নেই, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না, ভুলে গেলে নিজেই বের করে নিতে পারবে। এখানে প্রথম দুই টার্মে a কিউবড প্লাস b কিউবড এর সূত্র ভেঙে এই অংশটুকু পাই। এখন a প্লাস b হোল কিউব এবং c কিউবডে কিউবের উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করি। এরপর ভেতরের এই টার্মে সূত্র ভেঙে অপর টার্মটি গুণ করে দেই। এই দুটি টার্মে a প্লাস b প্লাস c কমন থাকায় এটি কমন নেই। এবার এখানে ক্যালকুলেশন করে -3ab ও +2ab থেকে পাই -ab, এবং বাকিগুলোকে রিঅ্যারেঞ্জ করে ফাইনালি লাইনটি এরকম হয়। এটি সেই বিশেষ সূত্র। এখন দেখো সূত্রের ভেতরের এই অংশে সবগুলো টার্মকে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করার জন্য সামনের ভাগ নিয়ে আসা যায়। এবার এই টার্মগুলো থেকে 2a স্কয়ারকে এভাবে আলাদা করে এবং একইভাবে 2b স্কয়ার ও 2c স্কয়ারকেও এভাবে আলাদা করে রিঅ্যারেঞ্জ করলে স্কয়ারের তিনটা সূত্র তৈরি হয়। এখন মেইন সূত্রে এই নতুন লাইন অ্যাড হয়ে যে ফর্মটি তৈরি হলো তা বিশেষ বীজগাণিতিক সূত্রের প্রথম অনুসিদ্ধান্ত। এবার আসি দ্বিতীয় অনুসিদ্ধান্তে। দেখো এই সূত্রে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়, তাহলে ডান পাশে পুরো 0 হয়। এখন -3abc কে ডান পাশে এনে সূত্রটিকে এভাবে লিখি, যা দ্বিতীয় অনুসিদ্ধান্ত। এখানে যদি উল্টো ভাবে a কিউবড প্লাস b কিউবড প্লাস c কিউবড ইকুয়ালস টু 3abc হয়, তবে কি হবে বলে তোমার মনে হয়? প্রথমে 1 নম্বর অনুসিদ্ধান্ত থেকে এভাবে লেখা যায়, তাহলে a প্লাস b প্লাস c সমান 0 অথবা a টার্ম সমান 0 হয়। আর তুমি তো জানো কতগুলো বর্গের যোগফল 0 হলে তাদের আলাদা আলাদা টার্মের মানও 0 হবে। তাহলে a ইকুয়ালস b ইকুয়ালস c পাই। আর এটাই তৃতীয় অনুসিদ্ধান্ত। সব সূত্র অনুসিদ্ধান্ত ভালো করে শিখে নিয়েছো তো? না বুঝলে আবার রিওয়াইন্ড করে দেখে নাও, কারণ এগুলো দিয়ে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম সলভ তোমাকে শিখতে হবে। এখন এই উৎপাদকের বিশ্লেষণটা দেখো। অধ্যায়ের প্রথম দিকে যে পদ্ধতি দুটো শিখেছো সেগুলো দিয়েও এটা সমাধান করা যাবে, কিন্তু মাত্র শেখা এই সূত্র দিয়ে আরো কত সহজে সলভ করা যায় তা দেখো। প্রথমে টার্মগুলোকে এভাবে a, b ও c ধরে নেই। এখন a, b ও c যোগ করলে যোগফল পাই 0। এদিকে অনুসিদ্ধান্ত 2 এ দেখেছো a প্লাস b প্লাস c সমান 0 হলে এটা লেখা যায়। তাহলে a, b ও c এর মান বসিয়ে দিলে আনসার পেয়ে যাই। তাহলে চলো আরো একটি ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম সলভ করি। প্রশ্নটি ভালো করে দেখো। প্রথমে এই লাইনকে সাইড চেঞ্জ করে এভাবে সাজিয়ে নেই। এখন অনুসিদ্ধান্ত 1 অনুযায়ী বাম পক্ষকে এভাবে লেখা যায়, আর এখান থেকে এতটুকুকে 0 লেখা যায়। আবার দুটি টার্মের গুণফল 0, তাই এই টার্ম অথবা এই টার্ম অবশ্যই 0 হবে। তাহলে প্রথম টার্ম 0 হলে ক্যালকুলেশন করে পাই এরকম, এবং দ্বিতীয় টার্ম 0 হলে প্রত্যেকটা টার্ম ইকুয়াল 0 লেখা যায়, এবং ক্যালকুলেশন করে a সমান b সমান c পাই। তাহলে যা প্রমাণ করতে বলা হয়েছে তা প্রমাণিত হলো। এবার এই ম্যাথ প্রবলেমটি দেখো। প্রথমে প্রমাণের লেফট সাইডে অনুসিদ্ধান্ত 1 অ্যাপ্লাই করি। এবার x, y ও z এর মান বসাই। ক্যালকুলেশন করে প্রথম টার্মে পাই a প্লাস b প্লাস c, এবং দ্বিতীয় টার্মে 3টা স্কয়ারের সূত্র পাই। ফাইনালি 2 গুলোকে বর্গের বাইরে এনে ক্যালকুলেশন করে লাইনটি হয় এরকম, যাকে অনুসিদ্ধান্ত 1 অনুযায়ী a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc লেখা যায়, এবং ম্যাথটি প্রমাণ হয়। আজকে তাহলে এ পর্যন্তই। আজ তুমি একটি বিশেষ সূত্র, অনুসিদ্ধান্ত ও সেই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখেছো। আগামী পর্বে তুমি মূলত ভগ্নাংশ নিয়ে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি একটি বিশেষ সূত্র ও সেই সূত্র রিলেটেড ম্যাথ করা শিখেছো।
আজকের পর্বে তুমি মূলদ ভগ্নাংশ এবং মূলদ ভগ্নাংশ আছে এমন রাশির সরল করা শিখবে। এজন্য প্রথমেই জানতে হবে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে পি আর কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। যেমন এই সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যা মানে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত যার হরের সংখ্যার মান 0 হতে পারবে না। আর মূলদ ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যার হরে ও লবে বহুপদী থাকে, অর্থাৎ যে ভগ্নাংশের হর ও লব বহুপদী তাকেই মূলদ ভগ্নাংশ বলে। এখন চলো মূলদ ভগ্নাংশের কিছু সরল সমাধান করি। প্রথমেই এই সরলটি দেখো। এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য এভাবে ভগ্নাংশগুলোকে ভেঙে নেব। প্রথম ভগ্নাংশে হরে ও লবে দুই জায়গায় a স্কয়ার্ড মাইনাস b স্কয়ার্ডের সূত্র অ্যাপ্লাই করে এমন পাই। সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশ থেকে একটা সিম্পলিফাইড ভগ্নাংশ পাই। আবার তৃতীয় ভগ্নাংশ থেকেও এই ভগ্নাংশ পাই। তাহলে এই 3 ভগ্নাংশ দিয়ে প্রদত্ত রাশি সিম্পলিফাই করে এমন পাই। এখন লসাগু করে হরে পাই a প্লাস b প্লাস c। ক্যালকুলেশন করে লবেও a প্লাস b প্লাস c পাই। তাহলে অ্যান্সার আসে 1। এবার একটি বড় সরল দেখো। এই রাশিগুলো উল্টো চক্রের বলে সামনে মাইনাস দিয়ে এদের সাজিয়ে লিখি। এখন লসাগু করে হর ও লব এমন পাই। এখানে লবের এই দুটি উপাদান গুণ করলেই সূত্র অনুযায়ী এমন ফরম্যাটে লিখতে পারি। এখন লবের এই ক্যালকুলেশন ভালো করে খেয়াল করো। প্রথমে এক্স স্কয়ার্ড এর সাথে যারা আছে সেখান থেকে এক্স স্কয়ার্ড কমন নিয়ে সেগুলো একসাথে লিখে ফেলি। একইভাবে এক্স কমন নিয়ে এক্স এর সাথের রাশিগুলোকে একসাথে লিখে ফেলি এবং ফাইনালি ধ্রুব পদগুলো সব একসাথে লিখে এরকম লব পাই। এখন এই বড় লবটা লক্ষ্য করো। এই টার্মটিকে ক্যালকুলেশন করলে 0 পাওয়া যায়। তাহলে লবে এক্স স্কয়ার্ড এর সহগ থাকছে না। আবার এক্স এর সহগ থেকে a স্কয়ার্ড মাইনাস b স্কয়ার্ড এর সূত্র অ্যাপ্লাই করে এক্স এর সহগ পাই a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a। এদিকে ধ্রুব পদগুলো ক্যালকুলেশন করলে 0 পাই। সুতরাং লবে শুধু এক্স এর সহগ পাওয়া যায়। তাহলে এই বড় লবকে সিম্পলিফাই করে এমন পাই। এখন উপরে নিচে কাটাকাটি করলেই অ্যান্সার পাওয়া যায়। অনেক বড় একটি ম্যাথ প্রবলেম সলভ করেছি। একবারে না বুঝলে ক্ষতি নেই, যতবার ইচ্ছে রিওয়াইন্ড করে বুঝে নাও। এবার এই সরলটি দেখো। এক্ষেত্রে শেষ টার্মগুলো দিয়ে ম্যাথ শুরু করতে হবে। তাই প্রথমে লাস্ট টার্মের হরকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ করে ভেঙে দিই। এরপর এই দুটি টার্মে লসাগু করে এমন পাই। ক্যালকুলেশন করে সিম্পল করে মান পাই 8/x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। এবার আবারও লাস্টের টার্মে সূত্র অ্যাপ্লাই করে লাস্ট টার্ম দুটো লসাগু করি। ক্যালকুলেশন করে পাই 4/x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। সিমিলারলি লাস্টের টার্মের সূত্র ভেঙে লাস্ট টার্ম দুটো লসাগু করে ক্যালকুলেশন করে মান পাই 2/x স্কয়ার্ড মাইনাস 1। ফাইনালি লাস্ট টার্ম দুটোতেও একই প্রসেসের সূত্র ভেঙে এরপর লসাগু করে অ্যান্সার পাই 1/x মাইনাস 1। আজকে তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে তুমি মূলদ ভগ্নাংশ ও এর সরল করা শিখলে। আগামী পর্বে আংশিক ভগ্নাংশ নিয়ে জানতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি মূলদ ভগ্নাংশ এবং মূলদ ভগ্নাংশ আছে এমন রাশি সরল করা শিখেছো। আজকের পর্বে শিখবে আংশিক ভগ্নাংশ এবং এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেমস। চলো প্রথমেই জানি আংশিক ভগ্নাংশ কি। এরকম ভগ্নাংশের ক্যালকুলেশন তো তুমি জানো, তাই না?
এখানে যেমন 1/5 ও 2/5 এই দুইটি অংশের যোগ করে 3/5 পাওয়া গেছে, ঠিক রিভার্স প্রসেসে 3/5 থেকে আমরা এই দুটি ভগ্নাংশ পাই। এখানে 1/5 ও 2/5 হলো 3/5 এর আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এরা মেইন ভগ্নাংশের অংশ। একইভাবে এই মূলদ ভগ্নাংশটি এই দুটি মূলদ ভগ্নাংশের যোগফল পাই। তাই 1/x + 1 এবং 3/x - 2 হলো এই মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তাহলে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আংশিক ভগ্নাংশ কিভাবে বের করা যায়? বইয়ের ভাষায় একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করতে পারলে প্রত্যেকটি ভগ্নাংশ মেইন ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ হবে। তুমি অবশ্যই প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে জানো। একইভাবে মূলদ ভগ্নাংশে যদি লবের ঘাতের থেকে হরের ঘাত বড় হয় তবে তা প্রকৃত মূলদ ভগ্নাংশ, আর যদি লবের ঘাত হরের থেকে বড় বা সমান হয় তবে তা অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। চলো প্রথমে এই টাইপের ভগ্নাংশের জন্য নিয়ম শিখে নেই। এখানে এই ভগ্নাংশটি প্রকৃত, কারণ হরের ঘাত লবের থেকে বেশি, হরের উৎপাদকের ঘাত 1 এবং কোন উৎপাদকের এমন পুনরাবৃত্তি নেই। এক্ষেত্রে নিয়ম হলো প্রথমে উৎপাদকগুলোকে আলাদা করে লিখে প্লাস চিহ্ন দিতে হবে, আর মাঝে সমানের পরিবর্তে অভেদ নামের এই চিহ্ন ইউজ করতে হবে। অভেদ চিহ্ন দেওয়ার অর্থ হলো দুই পাশে x এর যে মানই নেই না কেন সবসময় দুই সাইডের মান সমান থাকবে। তাহলে মাঝে অভেদ নিয়ে উৎপাদক আলাদা করে লিখে এরপর উৎপাদকের উপরে a ও b নিতে হবে। এখানে ম্যাথ প্রবলেমটি সলভ করার মানে হলো এই a আর b এর মান বের করা। এখন 1 নং সমীকরণকে হর দিয়ে উভয় সাইডে গুণ করে দিলে 2 নং সমীকরণ পাওয়া যায়। যেহেতু a আর b এর মান বের করতে চাই, তাই x এর মান এমন ভাবে বসাতে হবে যেন যে কোনো একটা টার্ম 0 হয়, তাহলে অপরটার মান পাওয়া যাবে। এক্ষেত্রে সহজ উপায় হলো a ও b এর সহগের দিকে খেয়াল করা। এখন যে টার্মের মান 0 করতে চাই তার সহগ ইকুয়াল 0 ধরে নিলে x এর যে মান পাবো সেটা সমীকরণে বসালেই টার্মটির মান 0 আসবে। যেমন x এর মান 1 বসালে 2 নং সমীকরণ থেকে b 0 হয়ে যায়, আর ক্যালকুলেশন করে a এর মান পাই 2। সিমিলারলি x এর মান 2 বসালে a এর সহগ 0 হয়, তাই a গুণ 0 করে 0 পেয়ে যাই, আর b এর মান পাই 3। তাহলে a ও b এর মান 1 নং সমীকরণে বসালেই নির্ণেয় আংশিক ভগ্নাংশ পাওয়া যায়। চলো এবার এই ম্যাথ প্রবলেমটি সলভ করি। এখানে হরের উৎপাদকগুলো আলাদা করে দেয়া নেই, তাই এক্ষেত্রে প্রথমে এইভাবে হরের উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো আলাদা করে নিতে হবে। আর এখন বাকি প্রসেস তো আগের মতোই। স্ক্রিন পজ করে তুমি নিজে একবার চেষ্টা করে দেখো তো। এখন প্রথমে x = 3 বসালে a = -5 পেলাম। এরপর x = 4 বসালে b এর মান 6 পাওয়া যায়, অর্থাৎ আংশিক ভগ্নাংশটি হবে এরকম। এবার দ্বিতীয় নিয়ম, যেখানে সবই প্রথম নিয়মের মতো, শুধু এটা ছাড়া। এই উদাহরণটি দেখো, উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। এখানে পুনরাবৃত্তির উৎপাদক লেখার সময় দুইবার লিখতে হবে, কারণ দেখো যদি এই দুটো লসাগু করি তাহলে যে আনসার পাই এই তিনটার লসাগু করলেও সেম আনসার পাই। অর্থাৎ ভগ্নাংশটা তৈরি হওয়ার সময় কোন কোন ভগ্নাংশ মিলে তৈরি হয়েছে এই তথ্য নেই, তাই কোনো সম্ভাবনাই বাদ দেওয়া যাবে না। এভাবে যদি স্কয়ারের পরিবর্তে কিউব থাকে তবে তোমাকে 1 থেকে 3 সবগুলো নিয়ে আংশিক ভগ্নাংশ বের করতে হবে। অন্য যে কোনো কিছু থাকলেও কিন্তু সেমই হবে। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আগের ম্যাথের মতো ক্যালকুলেশন করে b ও c এর মান পেলাম। কিন্তু এখানে a এর সাথে x - 1 এবং x - 2 থাকায় x এর মান 1 ও 2 বসালে a 0 হয়। তাই a এর মান বের করতে হলে এভাবে x স্কয়ারের সহগ সমান করে a এর মান বের করতে হবে। এখন a, b, c এর মান বসালেই নির্ণেয় আংশিক ভগ্নাংশটি পাই। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে তুমি আংশিক ভগ্নাংশ কি ও এর 2টি নিয়ম শিখলে। আগামী পর্বে আরো 3টি নিয়ম শিখতে পারবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি আংশিক ভগ্নাংশের 2টি নিয়ম ও সেই নিয়মের ম্যাথ প্রবলেম সলভ করা শিখেছো। আজকের পর্বে শিখবে বাকি 3টি আংশিক ভগ্নাংশের নিয়ম এবং এর রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করবে। তোমার নিশ্চয়ই আগের নিয়ম 2টি মনে আছে।
3 নম্বর নিয়মে উৎপাদকের পুনরাবৃত্তি হয় না, কিন্তু দ্বিঘাত উৎপাদক থাকে। অর্থাৎ এই উদাহরণটির মতো। এই ক্ষেত্রে নিয়ম হলো যে উৎপাদক এক ঘাতের সেটা আগের নিয়মই হবে, আর দ্বিঘাতের উৎপাদকের জন্য লবে এই ফরম্যাট হবে। এর কারণ হলো যেহেতু প্রকৃত ভগ্নাংশ নিয়ে কাজ করছি, তাই প্রকৃত ভগ্নাংশ বানাতে হলে লবে হরের থেকে কম ঘাতের চলক দিতে হবে। এখানে x স্কয়ারের এক কম ঘাত হলো x, তাই b এর সাথে x, আর একের কম ঘাত 0, তাই c এর সাথে কিছু নেই। তাহলে ত্রিঘাতের জন্য কি করবে চিন্তা করো তো। ত্রিঘাতের জন্য ঠিক এমন হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আগের ম্যাথেই ফিরে যাই, যা থেকে এমন পেয়েছি এখন আগের মতো x এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে a এর মান পাওয়া যাবে। কিন্তু খেয়াল করে দেখো, এক্ষেত্রে x এর মান বসিয়ে b ও c এর মান বের করা যাচ্ছে না। তাই b ও c এর মান বের করতে প্রথমে সবগুলো টার্ম গুণ করে দিতে হবে, এরপর x স্কয়ার ও x এর সহগ সমান করতে হবে। তাহলে x স্কয়ার এর সহগ a প্লাস b সমান 0 ও x এর সহগ c মাইনাস b সমান 1 পাই, কারণ বাম সাইডে শুধুই x আছে। এখন এভাবে ক্যালকুলেশন করে b ও c এর মান পাই। a, b, c এর মান বসিয়ে দিলেই নির্ণেয় আংশিক ভগ্নাংশ পাওয়া যায়। এখন 4 নম্বর নিয়ম, এটি 2 ও 3 নম্বর নিয়ম দুটো মিলে তৈরি হয়েছে, এখানে নতুন কিছুই নেই। যেমন এই উদাহরণে দ্বিঘাতের উৎপাদক আছে এবং উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে পুনরাবৃত্তির জন্য এভাবে লিখে, এরপর দ্বিঘাতের জন্য লবে এভাবে প্রথমে bx c দিতে হবে, আর পরে dx e, কারণ b আর c আগে ইউজ করে ফেলেছি, তাই এখন d আর e। এভাবে ম্যাথের প্রয়োজন অনুযায়ী আগাতে হবে। খেয়াল করো, এখানে x এর মান বসিয়ে কোনো কিছু 0 করা সম্ভব না, তাই সব টার্ম গুণ করে সমীকরণ 2 পর্যন্ত পাই। এখন মান বের করতে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, x স্কয়ার্ড ও x এর সহগ সমান করতে হবে। এখানে ধ্রুবপদ এর জন্য 1 পাই, কারণ বাম দিকে শুধুই ধ্রুবপদ আছে। তাহলে বাম সাইডে কোনো চলক না থাকায় সব টার্মের সহগ সমান করলে 0 আসে। এখান থেকে c এর মান 0 পাই। এখন ক্যালকুলেশন করে e, b ও d এর মান পাই। এখন a, b, c, d ও e এর মান বসালে আংশিক ভগ্নাংশ বের হয়। এই 4টি নিয়মই ছিল প্রকৃত ভগ্নাংশের। এখন আসি অপ্রকৃত ভগ্নাংশে। তুমি ছোটবেলায় নিশ্চয়ই শিখেছো অপ্রকৃত ভগ্নাংশকে কি করে প্রকৃত বানাতে হয়। ঠিক তেমনি ভাবে এখানে আংশিক ভগ্নাংশ করার আগে এরকম অপ্রকৃত মূলদ ভগ্নাংশকে প্রকৃত বানাতে হবে। এই ক্ষেত্রে সহজেই বহুপদী ভাগ করার জন্য হরে যা আছে তা প্রথমে লবে লিখব। এরপর লবের সাথে এমন ভাবে x কে গুণ করতে হবে যেন x কিউব বা লবে যা ছিল তা ফিরে পাই। আর লবের সমতার জন্য যে পার্ট এক্সট্রা আসে তাকে এভাবে রিমুভ করতে হবে। এখন ক্যালকুলেশন করলে এই প্রকৃত ভগ্নাংশটি পাই। এবার যদি ঘাত সেম হয় তখন সহজে কি করে ভাগ করবে। লক্ষ্য করো, এই উদাহরণে ঘাত সেম। লবের উৎপাদক দুটি গুণ করলে সর্বোচ্চ ঘাত x স্কয়ার্ড হয় এবং হর গুণ করলেও x স্কয়ার্ড হয়। এখন লব ও হরের মুখ্য সহগ ভাগ করলে যা পাবো তাই ভাগফল। তাহলে প্রথমে 1 লিখে বাকিটা আগের নিয়মে সাজিয়ে নিলে হয়ে যাবে। আর যদি লবের সহগে এভাবে কিছু থাকে তবে সেই সংখ্যাটি হবে ভাগফল, আর বাকিটা আগের মতো সাজিয়ে নিয়ে আংশিক ভগ্নাংশ বের করতে হবে। চলো এখন অপ্রকৃত ভগ্নাংশের ম্যাথ প্রবলেম সলভ করা শিখে নিই। দুই ভাবে এটি সলভ করতে পারবে। প্রথমে আগের মতো এভাবে হরের উৎপাদক বের করে 1 নং সমীকরণ ধরে নেবে। তারপর আগের প্রসেসে হর দিয়ে গুণ করে x এর মান বসিয়ে a ও b এর মান বের করলে আংশিক ভগ্নাংশ পাওয়া যাবে। আর আরেকভাবে তুমি শুধু এই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আলাদাভাবে করে নিয়ে এখানে যোগ করে দিতে পারো। অর্থাৎ এভাবে x কে বাদ দিয়ে এই অংশের ক্যালকুলেশন করে এখানে মান বসিয়ে দিতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই। তুমি আজকে আংশিক ভগ্নাংশের আদ্যপান্ত জানলে। অধ্যায় এখানেই শেষ। দেখা হবে নতুন